একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে 5টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 5টি ব্যাংকের প্রতিটি শেয়ারের লেনদেন স্থগিত থাকবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর আগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ চিঠি দেয়। চিঠিতে ব্যাংক কোম্পানি আইনের কাঠামোর আওতায় ব্যাংকগুলোকে টিকে থাকতে অক্ষম ঘোষণা করা হয়। আমানতকারীর আমানত রক্ষা, অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা, কোনটি সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? আইন কি বলে? এ বিষয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুদকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আমরা যেমনটি দেখছি 5 ব্যাংকের সকল শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি মদদে এস আলমের মতো কোম্পানির ব্যাংক লুটের দায় কেন সাধারণ বিনিয়োগকারীদের নিতে হচ্ছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা অনেক দুঃখজনক একটা ম্যাটার, কারণ যারা ধরেন একেবারে কোনোভাবেই লুটের সাথে কানেক্টেড না, স্পেশালি যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টার, এদের এই ব্যাংকের যেই ইনফরমেশন আপনি দিয়েছেন টাইম টু টাইম, সেই বেসিস তারা ইনভেস্ট করেছে। এখন ফর এক্সাম্পল, আপনি সবসময় দেখিয়েছেন ব্যাংকগুলি প্রফিটেবল এবং আপনি ডিভিডেন্ড দিয়েছেন, আপনি রেগুলার বেসিস আর্নিং পার শেয়ার দেখিয়েছেন, আপনি নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ দেখিয়েছেন, আপনি দেখিয়েছেন যে এটার লিকুইডিটি আছে, এবং এই 5 তারিখের আগ পর্যন্ত এটার সিচুয়েশন কোনোভাবেই খারাপ দেখানো হয়নি। তাহলে এই যে যারা রেগুলার, যারা অর্ডিনারি ইনভেস্টর, তাদের ফলটা কোথায়? এই ব্যাংকগুলিতে ইনভেস্ট করার। তাহলে এই যে যাদের দায়িত্ব ছিল, এই যে ডাটাগুলি যে যাদের দায়িত্ব ছিল চেক করা, এখনো যারা ভুল ডাটা দিয়েছে এবং যাদের দায়িত্ব ছিল ডাটাগুলি স্ক্রুটিনি করা, এবং তাদের দায়ভার কেন এই বিনিয়োগকারীরা নিবে? আমরা যেমনটা দেখছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমানতকারীদের দায়িত্ব নিয়েছে, বলেছে যে আমানতকারীদের কোনো ভয় নেই, তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবে এই ব্যাংকগুলোর। সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরও তো সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএসসিসির। সেক্ষেত্রে আসলে তাদের ভূমিকা কি হবে? শুধু বিএসসিসির না, এটা বিএসসিসি প্লাস আপনার বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক তো মেইন রেগুলেটরি বডি ছিল এবং তার দায়িত্ব ছিল তো এই রেগুলার বেসিস নন পারফর্মিং লোন কত, এডি রেশিও কত, আপনার অন্যান্য যেই প্যারামিটার গুলো, এগুলি তো বাংলাদেশ ব্যাংক দেখবে। তো বাংলাদেশ ব্যাংক কিভাবে এই যে লুটপাট গুলি হলো তারা কিচ্ছু বললো না, এবং রেগুলার বেসিস যে এই যে ডাটাগুলি প্রকাশ করতো এবং সেই ভুল ডাটা এবং যেইটার বেসিসে বিনিয়োগকারীরা যে ইনভেস্ট করেছে, এইটার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসি সকলকে এটার দায়ভার নিতে হবে, কেউ এটা থেকে দায়ভার এড়াতে পারবে না। এক। দ্বিতীয় হলো যে আপনারা যেই মার্জার যেটা করছেন, মার্জারের যেই ট্রেডিশনাল কনসেপ্ট আমরা যেটা জানি, সেই ট্রেডিশনাল কনসেপ্টে এই মার্জার হচ্ছে না। আপনি জানেন যে প্রত্যেকটা মার্জার যখন হয়, আমরা দেখি ব্যাংক মানে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 228, 229, অথবা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন 77, এখন ওনাদের যেই অর্ডিন্যান্স, ব্যাংকিং রেজুলিউশন অর্ডিন্যান্স 2025 এর, সেখানেও সেকশন 72। এখন রেগুলার মার্জার যেটা হয় সেটা হলো যে আপনি এই প্রত্যেকটা বোর্ড থেকে একটা রেজুলিউশন পাস হয়, যে রেজুলিউশন যে আপনি কিভাবে শেয়ার এক্সচেঞ্জ করবেন, একটা সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলছে এক্স টু জেড। জি হ্যাঁ, কিন্তু সেইটা হচ্ছে না। তাও বাংলাদেশ ব্যাংক এখানে যেটা করছে, প্রত্যেকটা ব্যাংকের টোটাল শেয়ারগুলিকে জিরো করে দিচ্ছে। তাহলে এইটা অ্যাকচুয়াল যে মার্জারের কনসেপ্ট, সেই মার্জার হচ্ছে না। এইটা সর্ট অফ কম্বাইন্ড প্যাকেজ আপনি বলতে পারেন, কম্বো, লাইক মার্জার, অ্যাকুইজিশন বা মানে কি বলে লিকুইডেশন, এই একটা কম্বো প্যাকেজ হচ্ছে। তাহলে এই যেহেতু কম্বো প্যাকেজ করতেছেন আপনি, সেই কম্বো প্যাকেজে যেহেতু আপনি ডিপোজিটরদেরকে আপনি কিন্তু সুরক্ষা দিচ্ছেন, তাহলে এই যে বিনিয়োগকারীরা, যেটা আপনার ফ্রডের কারণে আজকে তারা রাস্তায় নামবে কেন, সেটা তো আপনাকে দায়ভার নিতে হবে, কারণ এটা তো বাংলাদেশ ব্যাংক কোন এমপ্লয়িজ করেছে তার জন্য তো এরা না, এরা তো লাইসেন্স দিয়েছেন আপনি, লিস্টেড করা হয়েছে ব্যাংকগুলি, আপনার দায়িত্ব ছিল চেক করা,
এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব ছিল রেগুলার বেসিস স্ক্রুটিনি করা, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক এবং অন্য যে স্টেক হোল্ডার্স তারা এটার দায়ভার ছাড়তে পারবে না, এবং এটা অবশ্যই মামলা হবে, প্রচুর মামলা হবে। মামলা কিন্তু হবে বলছে, তো সেক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তের বিপরীতে মামলা করে আসলে কতটা ফলাফল পাওয়া যাবে? না, অলরেডি কিন্তু একটা রিট চলছে, কিন্তু রুল হয়েছে, স্টে দেয়নি, যার জন্য প্রসেস কন্টিনিউ করছে। বাট স্পেশালি আমার কাছে যেটা মনে হয়, এই যে যারা সাধারণ বিনিয়োগকারী, অর্ডিনারি বিনিয়োগকারী, এই অর্ডিনারি বিনিয়োগকারীদের রাইট নিয়ে ছিনিমিনে খেলা করা যাবে না। এদের যেই প্রাপ্য, যেটা অ্যাটলিস্ট ফেস ভ্যালু অথবা আপনাকে নেভ -430, তো আপনি 5 তারিখের আগে এগুলি দেন নাই কেন? এটা তো ব্যাংকের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল রিয়েল ইনফরমেশনটা দেওয়া। এটা তো আর কোনো বিনিয়োগকারী যিনি 5টা বা 10টা বা 100 বা 5000 শেয়ার কিনবে, তার পক্ষে তো সে জানবে কিভাবে? আপনার যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টই তো আপনি সবসময় ফেক ডাটা পাবলিশ করেছে, আপনি কিছু বলেননি, তো এটা তো আপনার রেসপন্সিবিলিটি। তাহলে তো আপনাকে কোনো না কোনো ফ্রেমওয়ার্কে আসতে হবে যেখানে এদেরকে কম্পেনসেট করতে হবে, কারণ আপনাকে আইন যেই ট্রেডিশনাল কনসেপ্ট সেখানে হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে? একটা পলিসি ইন্টারভেনশন আসতে হবে, এবং সেই পলিসি ইন্টারভেনশনটা যারা এই ইকোসিস্টেমের স্টেক হোল্ডার, স্পেশালি বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, তাদেরকে তারা বলছে যে গ্যাজেট পাবলিশ করবে টাইম টু টাইম, এবং এইটার প্রসেসটা রেগুলার বেসিস ইনফর্ম করবে। তো আমার কাছে মনে হচ্ছে এই যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, তাদেরকে কোনো, যেটা লিগেল ইন ল এটা পারে না, কারণ মার্জারের যে টোটাল কনসেপ্ট সেখানে আপনাকে ওনারের লায়াবিলিটি নিতে হবে, কিন্তু আমার দেশে তো তা ঘটেনি। এটা তো কমপ্লিটলি যারা ইনোসেন্ট পারসন, যাদের কোনো এখানে ইনভলভমেন্টই নেই, তারা কেন সাফার করবে? জি, আসলে সবার স্বার্থ সুরক্ষা করে কি মার্জার আদৌ সম্ভব? আপনার কোনো পরামর্শ আছে কিনা? এবং বিশ্বের অন্যান্য দেশেও তো ব্যাংক মার্জার হয়েছে, সেক্ষেত্রে এরকম শেয়ার শূন্য করে দেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা আপনার কাছে, আপনি বলবেন? না, এখন যেমন ধরেন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যদি 300, 400, 450 টাকা হয়, সেখানে তো আর যারা বিনিয়োগকারী এখানে তাদেরকে তো আর টাকা বা শেয়ার দেওয়ার কোনো ওয়ে নেই, মানে আপনি কোনো আইনের কোনো ফ্রেমে এটা ফেলতে পারবেন না। কিন্তু একটা জিনিস করতে হয়, সেটা হলো যেহেতু এইটা বিনিয়োগকারীদের অন্যায় না, বিনিয়োগকারীরা এখানে কোনো ধরনের ফল্টি কোনো ইয়ে নেই, কারণ যদি এমন হতো যে আপনার ডাটা অ্যাভেলেবেল ছিল, সে তার সিদ্ধান্ত ভুল নিয়েছে, বিষয়টা তো তা না। আপনি ফেক ডাটা দিয়েছেন, সব ডাটা ভালো ডাটা দিয়েছেন, আপনার ডাটার উপরে বেস করে বিশ্বাস করে ওরা ইনভেস্ট করেছে, তো ওনাদের এখানে ফল্ট জিরো, কোনো ধরনের ফল্ট নেই। তাহলে কি করতে হবে? আপনাকে একটা কম্পেনসেশন প্যাকেজ আনতে হবে, যেটা অর্ডিনারি শেয়ার হোল্ডার, যাদের কোনো ইনভলভমেন্ট ছিল না ডিসিশন মেকিং এ, যারা আপনার ডেটার উপর বেস করে বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করেছে, ব্যাংকগুলিকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে তারপরে তারা ইনভেস্ট করেছে, তো তাদের তো এখানে কোনো ফল্ট নেই, কেন তারা সাফারার হবে? একটা মিনিমাম কম্পেনসেশন তাদের জন্য আসা উচিত, এটা আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আজও বলেছে যে বিনিয়োগকারীদের প্রফিট যেমন তাদের দায়, তেমন দায়টাও তাদেরকেই নিতে হবে। তাহলে তাদের দায়টাও নেওয়া উচিত। তারা এই যে ফেক, সে তো রেগুলেটর, তাইলে যে ফেক ডাটাগুলি দেখিয়েছে এতদিন, যে ইপিএস পজিটিভ, তারপর নেট অ্যাসেট ভ্যালু অনেক হাই, তারপরে ধরেন কোনো নন পারফর্মিং লোন ছিল না, তারপর দেখা যাচ্ছে ইয়ার বেসিস ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে এইটার রেসপন্সিবিলিটি বাংলাদেশ ব্যাংক নিচ্ছে না কেন? অবশ্যই বাংলাদেশ ব্যাংকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং সবাইকে লায়াবল হইতে হবে, এবং অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কোনো ফল্ট নাই, তাদেরকে টাকা দিতেই হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্যাকেজ করতে হবে, তাকে কম্পেনসেশনের প্যাকেজ করে তারপর টাকা দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।